বাটি কামারপুকুর ঘুরে এলেন, তো এরকম ভাবে ঘুরে ঘুরে আসবেন। আচ্ছা, আর কি হতে পারে? লেখক হতে পারে। লেখক কি রকম লিখবে? সে অবভিয়াসলি আধ্যাত্মিকতার লেখা লিখবে, আধ্যাত্মিকতা লিখবে, অথবা কি করবে, কোনো জ্ঞান বিষয়ক কোনো লেখা, মানে সে কিছু জ্ঞান, মানে যেটা পড়ে আপনি কোনো জ্ঞান লাভ করবেন, এরকম লেখা লিখবে। আর অবভিয়াসলি বৃহস্পতি থাকলে কি হবে? ছোট ভাই বোনের সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকবে, এবং কখনো কোনো কোনো ক্ষেত্রে ছোট ভাই বোন এদেরকে পালনও, মানে ছোট ভাই বোনকে এরা পালনও করতে পারে। কিরকমও হতে পারে যে হয়তো পিতার মৃত্যু হয়ে গেল বা কোনো একটা আনফরচুনেট সিচুয়েশন, তাহলে এরা ছোট ভাইকে প্রতিপালন করছে, এরকম সিচুয়েশনও দেখা যেতে পারে। এবার কি হচ্ছে, যদি বুধ থাকে, বুধ থাকলে কি হবে? বুধ ইজ আ ওরেটর, মানে বুধ আপনার বক্তা। তো তাহলে বুধ থাকলে ভালো বক্তা, সুবক্তা হবে। পীড়িত না হলে জাতক ব্যবসায় ভালো উন্নতি করবে। বুধ থেকে আমরা ব্যবসা দেখি, কারোর ষষ্ঠে বুধ আছে, কারোর সপ্তমে বুধ আছে, এদের কিন্তু দেয়ার ইজ আ চান্স যে এরা কিন্তু আপনার ব্যবসার দিকেই যাবে, কারণ বুধ থেকে আমরা ব্যবসায় দেখি। আচ্ছা, বুধ জাতককে ব্যবসায় ভালো উন্নতি করবে এবং কি করবে? প্রতিযোগিতায় করে জয়লাভ করবে, প্রতিযোগিতা করে জয়লাভ করার ক্ষমতা রাখবে। ছোট ভাই বোনের সঙ্গে এদের কিন্তু বন্ধুর মতো সম্পর্ক হবে, মানে ছোট ভাই বোনকে এরা ছোট ভাই বোন হিসাবে দেখবে না, মানে এটা বন্ধুর মতো দেখবে, যেন দুটো বন্ধু। ঠিক আছে, বুদ্ধিদীপ্ত কথা বলবে, কারণ বুধ থেকে বুদ্ধি বুঝি আমরা। প্রচুর ভ্রমণ হবে এবং নতুন নতুন স্কিল শিখতে চাইবে, মানে ধরুন হয়তো কিছু একটা করছে, অলরেডি সে একটা অর্থকরী কিছু একটা করছে, তার সঙ্গে সে হয়তো একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখে ফেললো, কারণ বুধ থেকে আমরা কমিউনিকেশনও বুঝি, বুধ থেকে আমরা অন্য ল্যাঙ্গুয়েজ বুঝি, তো একটা অন্য ল্যাঙ্গুয়েজ শিখে ফেললো, বা তারপর কিছু একটা সফটওয়্যারের কিছু শিখে ফেললো, বা ছবি আঁকা শিখে ফেললো, বা গান গাইতে শিখে ফেললো। হ্যাঁ, তো এরকম অনেক কিছু শেখবার দিকে তার ইন্টারেস্ট থাকে। তাহলে এরপর চলে আসি আমরা, তাহলে আমাদের বাকি রইলো রাহু আর কেতু। রাহু যদি থাকে, তাহলে রাহু যদি তৃতীয় ভাবে আমাদের রাহু থাকে, তাহলে ছোট ভাই বোন না থাকা বা সম্পর্ক খারাপ হওয়ার দিকেই দৃষ্টি করবে। ঠিক আছে, সেদিকেই বলবে যে আপনার যদি রাহু, কারোর যদি চার্ট পেলেন যেখানে রাহু থার্ড হাউসে বসে আছে, তাহলে তাকে আপনি নির্দ্বিধায় জিজ্ঞেস করুন যে সে তার জেন্ডারের, সে কিন্তু পরিবারের বড় সন্তান, তার আর কোনো ছোট ভাই নেই। ঠিক আছে, তার আর কোনো ছোট ভাই নেই, তাকে জিজ্ঞেস করুন। হয়তো তার বড় দিদি থাকতে পারে, কিন্তু বড় দাদা আর থাকবে না, বা থাকলেও হয়তো সে মারা গেছে, এরকম হবে। অথবা সম্পর্ক খারাপ হবে। পরিবারের বড় সন্তান হয়, মামলা মোকদ্দমার ক্ষেত্রে সফলতা দিতে পারে, উকিল বা বিচারক হয়, উকিল বিচারক হয়। আচ্ছা, এবার এই যাদের ক্ষেত্রে আমাদের দেখছি যে থার্ড হাউস বা 9th হাউস বা 12th হাউসে কোনো ব্যয় ভাবে কোনো প্ল্যানেট গিয়ে বসছে, ধরুন আমার দ্বিতীয় পতি বিদেশ দ্বাদশে গিয়ে বসছে, এর আগের দিন যেটা পড়ছিলাম, তো দ্বিতীয় পতি দ্বাদশে গিয়ে বসছে, মানে আমার সঞ্চিত অর্থর ব্যয় হচ্ছে। তো এই ব্যয়টা আপনি রিভার্স করবেন কি করে? কি প্রতিকার করবেন আপনি দ্বাদশপতির প্রতিকার দিতে পারবেন না, কারণ এমনিতেই তার ব্যয় বাড়িয়ে দেবেন। হ্যাঁ, এবার দ্বিতীয় পতি গিয়ে দ্বাদশেই বসছে, আপনি দ্বিতীয় পতিরও প্রতিকার দিতে পারবেন না। তাহলে এদেরকে আপনাকে কি প্রতিকার দিতে হবে? এদেরকে বলুন আপনি যেখানে আছেন সেখান থেকে 400 কিলোমিটার দূরে গিয়ে থাকতে শুরু করে দিন, তাহলেই দেখবেন আপনার ইনকাম হতে শুরু করবে। হয়তো এসে বলছে যে আমি যা ইনকাম করছি সবটাই বেরিয়ে যাচ্ছে, একটুখানিও পয়সা আমার জমছে না, আমি কি করব? তাকে বলুন যে হয় আপনার পয়সা পাওয়ার পর আপনি পয়সাটা আপনার স্ত্রীর নামে বা বাবার নামে বা মায়ের নামে ট্রান্সফার করে দিন, অথবা বিদেশে গিয়ে বসে যান। ঠিক আছে, তো এরকম প্রতিকার দিতে হবে। তো এরকম আমাদের, তো তেমনি যদি রাহু দ্বিতীয় ঘরে থাকে, তাহলে আমি কি করব? সোজা তাকে বলবো বিদেশে গিয়ে খরচা করো। যে খরচা বেড়ে যায়, তাহলে বিদেশে পাঠিয়ে দাও, তাহলে বিদেশ থেকে অর্থ উপার্জন করবে। এদের ভ্রমণের ক্ষেত্রে প্রবলেম দেখা যাবে, হয়তো সকালবেলা 7টায় উঠে ট্রেন ধরলো, সবকিছু করলো, কিন্তু সেই ট্রেনটা মাঝখানে গিয়ে অবরোধে পড়ে গেল, বা সেই ট্রেনটার কোনো একটা প্রবলেম হলো টেকনিক্যাল, সেই ট্রেনটা আটকে গেল,
বা ট্রেন থেকে নেমে যে গাড়িটায় উঠলো সেই গাড়িটার টায়ার পাংচার হয়ে গেল। তো এইরকম প্রবলেম দেখা যাবে যদি থার্ড হাউসে রাহু থাকে। এরা যদি লেখক হয়, থার্ড হাউস থেকে আমরা রাইটিংও বুঝি, এরা যদি লেখক হয় তাহলে কিরকম লেখক হবে রাহু থাকলে? এরা রহস্য রোমাঞ্চ লেখক হতে পারে। এবং আরেকটা জিনিস রয়েছে, যদি থার্ড হাউসে রাহু থাকে তাহলে এরা লাস্ট মোমেন্টে গিয়ে কাজ করবে, একদম লাস্ট মোমেন্ট, সবকিছু এন্ড মোমেন্টে গিয়ে কাজ না করলে ছাড়া এদের শান্তি হবে না। আচ্ছা, 5 দিন বাকি আছে না, কাজটা একদম এন্ড মোমেন্টে, ধরুন প্লেনের টিকিট কেটে প্লেনে যাবে, তো প্লেনের টিকিটের বা ট্রেনের টিকিটের একটা প্রিন্ট আউট নিতে হয়, তো সেই প্রিন্ট আউটটা লাস্ট দিনই নিতে হবে, তার আগের দিন নিলে হবে না। হ্যাঁ, এরকমই তাদের দিকটা। আচ্ছা, এবার কেতু কি করবে? কেতু যদি তৃতীয় ভাবে থাকে, সুনিপুণ ভাবে কর্ম সম্পাদন করবে, সুনিপুণ ভাবে কর্ম সম্পন্ন করবে না, ঠিক আছে? সবসময়তেই দেখবেন কাজেতে কিছু না কিছু একটা মেসি হয়ে রইলো, তো সুনিপুণ ভাবে কার্য সম্পাদন করবে না। কমিউনিকেশন করতে প্রবলেম হবে অবভিয়াসলি, কারণ কেতু যেখানে বসে, কেতু থেকে আমরা কি দেখি? আমরা কেতু থেকে দেখি হচ্ছে একটা ব্লকেজ দেখি। তাহলে যে কমিউনিকেশন আপনি করছেন সেই কমিউনিকেশনটা আটকে দেবে। আচ্ছা, ছোট ভাই বোনের থেকে একটা দূরত্ব বোঝাবে। মধুবাবু অলরেডি আমরা এই কথাটাই আলোচনা করলাম মধুবাবুর সঙ্গে, যে শনি কেতু আছে, তাহলে ওটা থেকেও দূরত্ব বোঝাচ্ছে, এটা থেকেও দূরত্ব বোঝাচ্ছে, তাহলে ছোট ভাই বোনের থেকে দূরত্ব বোঝাবে। এবং কমিউনিকেশনে প্রবলেম আমি যখন বলেছি, তো কমিউনিকেশনে প্রবলেম হওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, হয়তো এরা কানে কালাও হতে পারে, বধির হতে পারে। কারণ আপনি যদি কানে না শোনেন তাহলেই আপনি কথা বলতে পারবেন না। আপনি আগে শুনবেন, তারপর তো আপনি বলবেন। বাচ্চারা আগে শুনতে শেখে, তারপর বলতে শেখে। তো আপনি যদি না শোনেন তাহলে আপনি বলতে পারবেন না, তাহলে কমিউনিকেশনে প্রবলেম কখন হবে? যখন আপনি শুনতে পাবেন না। তাহলে এরা বধিরও হতে পারে, আর অন্যকে না বলতে পারে না। মধুবাবু, এটা আপনার এই প্রবলেমটা আছে যে আপনি অন্যকে চট করে না বলতে পারেন না? হ্যাঁ, আমি বলতে পারি না, না হ্যাঁ, এটা ঠিক। অন্যকে না বলতে পারেন না। হ্যাঁ, যে কিছু একটা বলছেন সেটা যে রিকোয়েস্টটা করছে আর কি, সেই রিকোয়েস্টটা আমার প্রবলেম হলেও আমি রিকোয়েস্টটাতে হ্যাঁ বলে দিচ্ছি আর কি। আচ্ছা, অন্যের উপদেশ দেওয়া পছন্দ করেন, অন্যের উপদেশ নেওয়া পছন্দ করেন না। হ্যাঁ, এটা মধুবাবু বলবেন এটা ঠিক কিনা? উপদেশ নিই, সবটা নিই না, যেটা মনে হয় যে কারেক্ট আছে সেটাই। সেটা কে ডিসাইড করবে? সেটা তো আপনি ডিসাইড করছেন। আচ্ছা, হ্যাঁ ঠিক। ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের সমস্ত গ্রহের অবস্থানগুলো ক্লিয়ার হলো তৃতীয় ভাবে। কারোর কোনো কোয়েশ্চেন আছে এখানে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী এবার তাহলে আমরা যাচ্ছি, যখন আমার তৃতীয় পতি বিভিন্ন ভাবে অবস্থান করছে, তাহলে যখন আমার তৃতীয় পতি প্রথম ভাবে অবস্থান করবে কি হবে সেখানে আমরা কি দেখবো? তো তৃতীয় পতি, তৃতীয় মানে হচ্ছে আমাদের পরাক্রম, পরাক্রম আমার এসে বসছে মাথায়। তো মাথায় যখন পরাক্রম থাকবে তাহলে কি হবে? আমি নিজ চেষ্টাতে স্টেবল হব, আমি একজন সেলফ মেড ম্যান হব। তৃতীয় পতি যদি তৃতীয় বসে, লগ্নে বসে, আমার মাথায় এসে আমার পরাক্রম বসলো, তো পরাক্রম যদি আমার সবসময় মাথায় থাকে তাহলে কি হবে? আমি একজন লড়াকু মনোভাবপন্ন হব। যে জাতক সে লড়াকু হবে, তাহলে কি হবে? লড়াকু হলে তার কি আমরা তো কলিকালে রয়েছি, কলিকালে তো আমাদের ধর্ম তো আগে আসে না, আগে কি আসে? মেটেরিয়াল জীবন। তো মেটেরিয়াল জীবন যদি আগে আসে তাহলে কি হবে? কেউ যদি পরাক্রমী হয় তাহলে সে স্ব উপার্জিত ধনে ধনী হবে, পরাক্রমশালী হবে, অন্য লোকজনকে সেবা করতে চাইবে। হ্যাঁ, এবং যেহেতু থার্ড হাউস, তাই কিন্তু এদের পুস্তকগত বিদ্যার থেকে ব্যবহারিক বিদ্যা বেশি হবে। আপনি থার্ড হাউস যদি লগ্নে বসে, আপনি তাদের দেখবেন যে তারা হয়তো অফিসিয়াল ডিগ্রি খুব একটা বেশি হয়তো নয়, কিন্তু তারা টেকনিক্যাল দিকে কিন্তু খুব সাউন্ড। ধরুন একজন অনেক দিনের পুরনো রাজমিস্ত্রি, ঠিক আছে, অনেকদিন ধরে যে কাজ শুধু রাজমিস্ত্রি করছে, তাহলে সেই রাজমিস্ত্রির কিন্তু
যে সিভিল ইঞ্জিনিয়ার বা যে আর্কিটেক্ট তার মতো পুস্তকগত যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সেটা হয়তো নেই, কিন্তু তার কি অভিজ্ঞতা কম আছে? না, তার এতদিনে কাজ করার অভিজ্ঞতা হয়তো অনেক ইঞ্জিনিয়ারকে বলবে, মানে ইঞ্জিনিয়ারকে টক্কর দিতে পারবে, টেক্কা দিতে পারবে। হ্যাঁ, তাহলে এদের কিন্তু যাদের হাতে কলমে শিক্ষাটা বেশি কিন্তু পুস্তকগত শিক্ষাটা বেশি নয়, তাদের হচ্ছে লগ্নভাবে মানে মানে এরকম লোকেদের হতে পারে যে লগ্নভাবে তৃতীয় পতি অবস্থান করছে। আচ্ছা, এরা প্রয়োজনে বুদ্ধি প্রয়োগ করতে পারবে কিন্তু প্রথাগত জ্ঞান নিতে চাইবে না। তাকে এবার বলা হলো যে তুমি তো তোমার এত ভালো জ্ঞান আছে, তুমি এটাকে একটা ডিগ্রি করে নাও, তবে না, দরকার নেই, আমি আমার মতো ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, আর কি হতে পারে? এরা জাদুকর হতে পারে, অভিনেতা হতে পারে, নৃত্যশিল্পী হতে পারে, ও লেখক হতে পারে এবং বহুরূপী হতে পারে, কৌতুক অভিনেতা হতে পারে। কেন কেন হবে? তার কারণ হচ্ছে কালপুরুষের তৃতীয় পতিকে, কে বলবে কালপুরুষের তৃতীয় পতিকে? বুধ বুধ বুধ। কালপুরুষের তৃতীয় পতি যদি বুধ হয়, তাহলে বুধ থেকে আমরা কি দেখি? বুধ থেকে আমরা দেখি হচ্ছে বহুরূপী। বুধ থেকে দেখি হচ্ছে আমাদের এই যে অভিনেতার যে স্কিলটা, হ্যাঁ, অভিনেতা হওয়ার জন্য শুক্র লাগলো, কিন্তু অভিনয় করে যাওয়ার জন্য আমার লাগে হচ্ছে বুধ। ঠিক আছে, মানে কেউ যদি অভিনেতা হয় তাহলে তাকে কিন্তু বুধ আর শুক্র বা যে কোনো কলাক্ষেত্রে, হ্যাঁ, যে কোনো শিল্পক্ষেত্রে, কলাক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করতে গেলে বুধ আর শুক্র দুটোকেই দরকার। শুধু শুক্রতে কিন্তু কোনো ক্ষেত্রে আপনি, কোনো শিল্পক্ষেত্রে আপনি প্রতিষ্ঠা লাভ করবেন না। এই জন্য বুধ আর শুক্রকে একত্রে কিছু কিছু অবস্থানে একটা যোগ বলা হয়, সেটা হচ্ছে কলানিধি যোগ। এগুলো আমরা যোগের সময়তে পড়বো, এখন আমরা সেই বিষয়ে আলোচনা করছি না। এটাকে বলা হয় হচ্ছে কলানিধি যোগ, কারণ বুধ মানে অভিনয়টাতে আপনি অভিনয় করতে ঢুকবেন হচ্ছে শুক্রের জন্য, বাট অভিনয়টা করবেন হচ্ছে বুধের জন্য। তো বুধ থাকলে আপনি কি হচ্ছেন? কৌতুক অভিনেতা হতে পারছেন, মানে জাতক কি হচ্ছে? বহুরূপী হতে পারছে, নৃত্যশিল্পী হচ্ছে, জাদুকর, অভিনেতা, লেখক হতে পারে, কারণ বুধ থেকে আমরা লেখাও বুঝি। আর সেই লেখা, এখানে বুধ আর শনির কম্বিনেশন থাকতে হবে লেখক হতে গেলে, কারণ লেখা হচ্ছে বুধ আর লেখার কালি হচ্ছে শনি। শুভ গ্রহ হলে, যেহেতু তৃতীয় পতি যদি লগ্নে অবস্থান করে, তাহলে শুভ গ্রহ হলে তাহলে আয়ু বৃদ্ধি করবে আমাদের, কারণ তৃতীয় থেকে আমরা আয়ু দেখি অষ্টমের অষ্টম, অষ্টমের অষ্টম ভাবত ভাব সম্পর্ক। আচ্ছা, এবার প্রথম ভাবটা ক্লিয়ার হলো তো সবার? আচ্ছা, এবার আমরা দ্বিতীয় ভাবে আসি। দ্বিতীয় ভাবে কি হচ্ছে? দ্বিতীয় ভাবে যদি তৃতীয় পতি অবস্থান করে, তাহলে জাত ব্যক্তি কি হবে? অত্যন্ত মোটা হবে। হ্যাঁ, জাত ব্যক্তি অত্যন্ত মোটা হবে, পরাক্রমী হবে না, সাহসের অভাব থাকবে, অসুখী হবে, কাপুরুষ হতে পারে, চেষ্টা করবে না জীবনে। এই যে চেষ্টা, কোনো কিছুর জন্য চেষ্টা করতে হবে, তো সেই চেষ্টাটা করবে না। কেন? কে বলবে আমাকে কেন? তৃতীয় দ্বাদশ ম্যাম। একদম তাই, তৃতীয় দ্বাদশ, তাই তৃতীয়ের ব্যয়, মানে তৃতীয়তে যেগুলো যেগুলো পজিটিভ তার অপোজিট, ঠিক আছে, সেটা হবে। তাই এবার চেষ্টা করবে না, চাকরির চেষ্টাও করবে না, মানে সারা জীবনটা তার অমনি করে গেলেই হলো আর কি। হ্যাঁ, অপরের ধন এবং অপরের স্ত্রীর প্রতি নজর থাকবে। মানে কিরকম ক্যারেক্টার দেখুন, নিজে তো চাকরি বাকরি করলো না, কিছু করলো না, কোনো চেষ্টাও নেই, এবার হচ্ছে অবভিয়াসলি তার বউও জুটবে না। তো বউ যখন জুটলো না, তাহলে অপরের ধন, অপরের স্ত্রী দুটোর প্রতি নজর দিচ্ছে। আচ্ছা, আর কি করছে না, জাত ব্যক্তির কথাবার্তা খুব ভালো, তো কথাবার্তা ভালো সেইভাবে, মানে এরা কি হতে পারে তাহলে? এরা ঠকবাজ হবে। ঠিক আছে, যদি একটু পাপ পীড়িত হয়ে যায় আর কি গ্রহটা, মানে তৃতীয় পতি যদি দ্বিতীয় ভাবে বসে একটু পাপ পীড়িত হয়ে গেল, কথা ভালো বলতে পারে, অপরের ধন, অপরের স্ত্রীর প্রতি নজর আছে, তাহলে কি হয়ে গেল? এরা ঠকবাজ হয়ে গেল। হ্যাঁ, ঠকবাজ হয়ে গিয়ে মানে পরিবার ভাঙছে,
ধন সম্পত্তি চুরি করছে, মানে যেরকম হয় আর কি। আর আমি কিছু বললাম না বিস্তারিত এই ব্যাপারে। আচ্ছা, অর্থ উপার্জনের ম্যাডাম? জন্য ভ্রমণ করতে হতে পারে। হ্যাঁ শুভম বাবু ম্যা- বলুন। বলছি ম্যাডাম, পিডিএফটা আজকে দিবেন তো? হ্যাঁ দেবো, কেন দেবো না। আচ্ছা। আচ্ছা, শুভ গ্রহ হলে ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক থাকবে ও ছোট ভাইয়ের জন্য ধনবৃদ্ধি হবে। কারণ কারণ আমার এবার ওই যেহেতু তৃতীয়তে বসছি, তো দ্বিতীয় ভাব মানে হচ্ছে তৃতীয় থেকে দ্বিতীয়তে বসছি, তো তৃতীয় ভাব আমার ছোট ভাই, তাহলে আমার সঞ্চিত ধনের বৃদ্ধি হচ্ছে কার জন্য? ছোট ভাইয়ের জন্য। তো এটা যদি আমার শুভ গ্রহ হয়, কিন্তু যদি অশুভ হয় বা পাপ পীড়িত হয় কি হবে? তাহলে অবভিয়াসলি ছোট ভাইয়ের জন্য আমার অর্থ নাশ হবে, উল্টোটা হবে। আচ্ছা, এইবার আমি যাই তৃতীয় ভাবে। আশা করছি দ্বিতীয় ভাব ক্লিয়ার হলো সবার। এবার আমি তৃতীয় ভাবে যাচ্ছি। আচ্ছা, আমি যদি কখনো ফাস্ট যাই আমাকে একটু বলবেন যে ম্যাম একটু স্লো পড়ান, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়। যদিও আপনারা অলরেডি অনেক কিছু মানে অনেক কিছু করছেন আর কি। হ্যাঁ, আচ্ছা, তৃতীয় ভাবে অবস্থান। তৃতীয় ভাবে যদি তৃতীয় প্রতি তৃতীয় ভাবে অবস্থান, অবভিয়াসলি কি হবে? ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক থাকবে, বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে, ধনবান হবে, কারণ ধন লাভের জন্য, এবং পরাক্রমী গ্রহ পরাক্রমের ঘরেই বসে আছে। তাহলে কি করবে সে? সে অবভিয়াসলি সেলফ সেলফ কি যেন বলে, সেলফ মেড ম্যান হবে। তাহলে সে নিজের জিনিসটা নিজেই গঠন করবে, তাহলে সে ধনলাভ করবে, স্ব উপার্জিত ধনলাভ হবে, সন্তান লাভ করবে যদি না পাপ পীড়িত হয়। কেন? এটা হচ্ছে পঞ্চমের একাদশ, তাহলে পঞ্চম থেকে আমরা সন্তান দেখি, পঞ্চমের একাদশ হচ্ছে এটা। তো পঞ্চমের একাদশ মানে হচ্ছে পঞ্চমের আয়। যদি এখানে ভালো গ্রহ থাকে তাহলে সন্তান লাভ হবে। যদি একাদশে এখানে তৃতীয় যদি খারাপ গ্রহের অবস্থান হয় তাহলে ভালো সন্তান লাভ হবে না, মানে বা সন্তানই লাভ হবে না। ক্লিয়ার হলো তো? আচ্ছা, কি হতে পারে? লেখক হতে পারে, ক্রিকেটার হতে পারে, গায়ক হতে পারে যদি কোনো শুভ গ্রহ অবস্থান হয়। চন্দ্র যদি অবস্থান হয়, চন্দ্র হলে গায়ক হবে। আমরা সবাই জানি লতা মঙ্গেশকরকে। লতা মঙ্গেশকর সুগায়িকা। তো লতা মঙ্গেশকরের তৃতীয় পতি চন্দ্র এবং তৃতীয় পতি তৃতীয়তেই অবস্থান করছে, তো ওনার মতো সুগায়িকা। আচ্ছা, যদি শুক্র থাকে তাহলে চিত্রকর হবে বা ট্রাভেলারও হতে পারে। বুধ কেতু যদি সক্ষেত্রে থাকে, মানে যদি বুধটা সক্ষেত্রে আছে সঙ্গে কেতু আছে, তাহলে কি হবে? সফটওয়্যার কোডিং করবে। শনি থাকলে, এবার যদি শনি সক্ষেত্রস্থ হয়ে তৃতীয় অবস্থান করছে, কি করবে? সে করবে হচ্ছে সে লিখবে, লেখক হবে। কিরকম লেখা লিখবে সে? এনি গেস? শনি তৃতীয়পতি সক্ষেত্রস্থ হয়ে তৃতীয় অবস্থান করছে, তো কি লেখা লিখবে সে? কেমন লেখা লিখবে? এনি গেস? আমি গেস করতেই বলছি। রহস্য রোমাঞ্চ ম্যাডাম। না, রহস্য রোমাঞ্চ কেতু থাকলে রহস্য রোমাঞ্চ হবে। শনি মানে হচ্ছে সে দুঃখের কবিতা, দুঃখের গান, এই দুঃখের গল্প লিখবে। ঠিক আছে, মানে সে অরিজিৎ সিং এর গান লিখবে। আচ্ছা, ম্যাডাম ক্যালকুলেশন কিছু? ক্যালকুলেশন, কারণ শনির জন্য না এটা। শনি থেকে আমরা দুঃখ দেখি, সরো দেখি, তো সেজন্য শনি, আমি কি বললাম? শনি বলে যাচ্ছি, সরি। শনি থেকে আমরা, শনি হচ্ছে কালী, তো শনি থেকে যখন লেখক হচ্ছে তৃতীয় বুদ্ধি তৃতীয় অবস্থান করলে, তো শনির জন্য দুঃখের লেখক হচ্ছে আর কি। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বলুন। শনি যদি তৃতীয় ভাবে যদি সক্ষেত্রী হয়, তাহলে তার ছোট ভাই বোন যদি থাকে তাহলে তার সাথে ভালো সম্পর্ক থাকবে। হ্যাঁ, যদি সক্ষেত্রী হয় তাহলে ভালো সম্পর্ক থাকবে। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, বৃহস্পতি বসলে আধ্যাত্মিকতা করবে, মঙ্গল থাকলে পরাক্রমী হবে, পুলিশে চাকরি করতে পারে। আচ্ছা, এবার আমরা আসি যদি তৃতীয় পতি চতুর্থে অবস্থান করছে, অবভিয়াসলি তৃতীয়ের ধনভাব। তো তৃতীয়ের ধনভাব মানে ছোট ভাই বোন থেকে আমার ধনলাভ হতে পারে, জাতক সুখী, ধনবান এবং বুদ্ধিদীপ্ত হবে যদি পাপ পীড়িত না হয়। যদি পাপ পীড়িত হয় তাহলে জাতককে গৃহহীন বা অন্যের ঘরে বাস করছে এরকম হতে পারে। পরাক্রম দেখা যাবে কিসের জন্য? জাগতিক সুখের জন্য।
যদি অশুভ গৃহে থাকে তাহলে কি হবে? তাহলে সুখহীন হবে, গৃহহীন করবে। মানে আমরা চতুর্থ ভাব থেকে মেটেরিয়াল প্লেজার দেখি, তো মেটেরিয়াল প্লেজারের জায়গাটাতেই অভাব করবে। খুব সিম্পল হিসেব, মেটেরিয়াল প্লেজার। আচ্ছা, এবার যদি পঞ্চম ভাবে তৃতীয় পতি পঞ্চমে অবস্থান করে তাহলে কি করবে? এদের কিন্তু প্রচন্ড মানে এদের সেই গল্প কথায় লেখা হয় যে ভালোবাসার গল্প, সেই রকম ভালোবাসা দেখা যাবে এদের। মানে একদম যখন ভালোবাসবে একদম মানে পৃথিবী উল্টে যাচ্ছে তবু আমার প্রেমিককে ছাড়ছি না বা প্রেমিকাকে ছাড়ছি না, দুজনে হাত ধরাধরি করে গিয়ে গঙ্গায় ঝাঁপ মারলাম, মানে এরকম টাইপের প্রেম হয় এদের আর কি। মানে হৃদয় একবারে ভালোবাসা পূর্ণ, হৃদয় ভালোবাসা পূর্ণ থাকবে, ছোট ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক থাকবে। ছোট ভাইয়ের জন্মের পর এদের কিন্তু ভাগ্যোন্নতি হবে। যদি ছোট ভাই হয় এবং সেই ছোট ভাইয়ের জন্মের পর এদের ভাগ্যোন্নতি হবে, অবভিয়াসলি তৃতীয় পতি পঞ্চমে গিয়ে বসছে, মানে তৃতীয় গিয়ে বসছে, তাহলে গভর্নমেন্ট জব হতে পারে। কেন? কারণ হচ্ছে চতুর্থের দ্বিতীয় বসছে, তাই তো? চতুর্থের দ্বিতীয় মানে হচ্ছে চতুর্থের লাভ হচ্ছে, চতুর্থের থেকে সঞ্চিত দেখছি। তো এই যে মেটেরিয়াল প্লেজারটা পঞ্চম থেকে আমরা দেখি হচ্ছে, চতুর্থ হচ্ছে লোক, এবং সেই লোকজনের গেইনটা আসবে কোথা থেকে? পঞ্চম থেকে। তো পঞ্চম থেকে আমরা গভর্নমেন্ট জবের কানেকশন দেখি। তাহলে তৃতীয় পতি যখন পঞ্চমে গিয়ে বসছে তাহলে হতে পারে যে পরাক্রমের জন্য আমি কোনো গভর্নমেন্ট জব পেলাম। আচ্ছা, যদি থার্ড, ফিফথ এবং 10th একসঙ্গে কানেক্ট করে, যদি থার্ড, ফিফথ আর 10th কানেক্ট করে, থার্ড আর ফিফথ তো কানেক্ট হলো, তৃতীয় পতি ফিফথে গিয়ে বসলো, এবং তার সঙ্গে যদি 10th এর কোনো যোগাযোগ থাকে তাহলে কি হবে? সাংবাদিক হতে পারে, পেশাদার লেখক হতে পারে। ঠিক আছে, কি কি হতে পারলো? যদি থার্ড, ফিফথ আর 10th এর কানেকশন হয় তাহলে সাংবাদিক হবে, পেশাদার লেখক হতে পারে। আর তৃতীয় পতি পঞ্চমে গিয়ে বসছে, কি হবে? উপযুক্ত সন্তান লাভ করবে। কারণ আমার তৃতীয় পতি গিয়ে বসছে পঞ্চমে, পঞ্চম থেকে আমি দেখবো হচ্ছে প্রারব্ধ আমার সন্তান, তো আমার সন্তান লাভ করছে ওখানে তৃতীয় ভাবে, তো পরাক্রমী সন্তান লাভ করব আমি, উপযুক্ত সন্তান হবে। আচ্ছা, অশুভ গ্রহ যদি পঞ্চম ঘরে বসে তাহলে স্ত্রী সাংঘাতিক প্রকৃতির হয়। আমাকে কেউ এটা বোঝাতে পারবে? কারুর এনি গেস? অশুভ গ্রহ যদি পঞ্চম ঘরে বসে তাহলে স্ত্রী সাংঘাতিক হবে। সাংঘাতিক মানে হচ্ছে সাংঘাতিক সুন্দরী নয় কিন্তু, মানে দজ্জাল বলে না, সাংঘাতিক দজ্জাল হবে। সেটা মেয়ের চার্ট হলে ম্যাম কি হবে? না, মেয়ের চার্টে নয়, এটা শুধুমাত্র ছেলেদের চার্টের জন্য বলছি, মেয়ের চার্টে বলছি না, এটা শুধুমাত্র ছেলেদের চার্টে। এনি গেসেস কেন হতে পারে এটা? কারুর কোনো গেস? যদি তৃতীয় পতি পঞ্চমে অশুভ গ্রহ বসে, কেউ চেষ্টা করুন, চেষ্টা করতে করতেই তো হবে, চেষ্টা করুন না, কিভাবে কি হতে পারে? কেউ চেষ্টা করবেন? আচ্ছা, আমি বলছি, শুনুন। খারাপ চরিত্রের হবে, তাই তো? না না, খারাপ চরিত্র বলিনি, দজ্জাল হবে, দজ্জাল। দজ্জাল মানে একদম জ্বালিয়ে পুড়িয়ে হ্যাঁ, খাবে। একদম একদম, মানে সাংঘাতিক, মানে সবসময়তে মানে বরকে চালাচ্ছে, একবারে মানে সাংঘাতিক আর কি। ঠিক আছে, মানে পঞ্চমে পাপগ্রহ যদি থাকে। হ্যাঁ 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 হ্যাঁ। সপ্তম পতির একাদশ ঘর বলে যায়? আরেকবার বলুন প্রসেনজিৎ বাবু। সপ্তম পতির একাদশ ঘর বলে কি এরকমটা হতে পারে? সপ্তম পতির একাদশ ভাব, এক্স্যাক্টলি ঠিক, একদম ঠিক, একদম সব। প্রসেনজিৎ বাবুর জন্য ক্ল্যাপ, দুর্দান্ত বলেছে। কারণ হচ্ছে সপ্তম পতির একাদশ পতি হচ্ছে পঞ্চম। আরেকটা জিনিসও হচ্ছে, শুধু ওইটা নয়, প্রায় পৌঁছে গেছিলেন। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে সপ্তমের পঞ্চম পতি হচ্ছে একাদশ।
মানে আমার যখন অশুভ গ্রহটা পঞ্চমে বসছে, তার মানে কোথায় দৃষ্টি দিচ্ছে ওটা একাদশে? আমার পঞ্চমে যে ধরুন নর্মাল চার্ট, D1 চার্ট, যে জাতকের চার্ট দেখছি, সেই জাতকের পঞ্চমে যে গ্রহটা বসে আছে সেটা কোথায় দৃষ্টি দেবে? সমসপ্তমে, একাদশে, হ্যাঁ কি না? একদম 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 ম্যাম। দেবে। হ্যাঁ তো সেটা হচ্ছে সপ্তমের পঞ্চম। হ্যাঁ হ্যাঁ সপ্তমের পঞ্চম। এবার সপ্তমের পঞ্চম যদি হয় তাহলে সপ্তমের বুদ্ধি দেখবো আমি ওখান থেকে, পঞ্চম একদম। থেকে আমরা আমাদের বুদ্ধি দেখি। তাহলে যদি অশুভ গ্রহ আমার পঞ্চমে বসলো, তাহলে সপ্তমে অশুভ গ্রহ যদি আমার পঞ্চমে বসলো, তাহলে একাদশে দৃষ্টি দিল। হুম তাহলে স্ত্রীর পঞ্চম ভাবে পাপ গ্রহ বসে গেল। আর পঞ্চম ঘরে যদি পাপ গ্রহ বসে যায়, তার বুদ্ধি ভ্রংশ হলো। ঠিক আছে? ওই জন্য মানে স্ত্রী সাংঘাতিক প্রকৃতির হবে। মানে যেটা বলা হচ্ছে সেটা শুনছে না, অন্য কিছু একটা করে ফেলছে। ম্যাডাম, হ্যাঁ বলুন। বলছি ম্যাডাম, ওই পাপগ্রহ যদি লগ্ন সাপেক্ষে শুভ হয় ম্যাম? আমি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহর কথা বলছি না তো, আমি যেটা অশুভ গ্রহ সেটার কথাই বলছি। আমি এই যে শুধু পাপ গ্রহ, মানে এই যে বেসিক বাজার চলতি বইয়ের যে পাপ গ্রহ হিসাব আর কি, যে আপনাদের শনি মঙ্গল রাহু কেতু পাপ গ্রহ, আর বুধ বৃহস্পতি শুক্র হচ্ছে শুভ গ্রহ, এই হিসেবটা থেকে বেরিয়ে আসুন। তার কারণ হচ্ছে এই যে ধরুন তুলা লগ্ন বা বৃষ লগ্ন, এদের জন্য তো রাজ্যকারী গ্রহই হচ্ছে শনি। তো এবার শনির অবস্থান, শনির ফল শনির জন্যই তো বসে থাকবে। এদের তুলা লগ্নের জন্য বা বৃষ লগ্নের জন্য তো বৃহস্পতি কোনো কাজের নয়। হ্যাঁ, বৃহস্পতি হয়তো তাকে মারবে না, কিন্তু মানে ওই আর কি, কোনো ফলের লাভের লাভও কিছু করবে না, কিন্তু তাকে মানে কোনো তুলা লগ্ন জাত ব্যক্তি বা বৃষলগ্ন জাত ব্যক্তির যদি শনির দশা প্রপার টাইমে পায়, শনির দশা তো একটা প্রপার টাইমে পেতে হয়, তাহলে সে রাজা হবে। যদি প্রপার জায়গায় শনি অবস্থান থাকে, সে রাজা হবে একদম, মানে শনিও রাজা করে আর কি। আচ্ছা আচ্ছা, এটা আমি ওই স্ত্রীর ব্যাপারটা বোঝাতে পারলাম তো সবাইকে? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার হচ্ছে আর যদি পঞ্চম ভাবে দুর্বল তৃতীয় পতি, সন্তানের জন্য শুভকারক নয় অবভিয়াসলি। তৃতীয় পতি পঞ্চমে গিয়ে বসছে, তার মানে পঞ্চমে একটা অশুভ গ্রহ বসছে যদি, বা দুর্বল গ্রহ বসছে, তাহলে সন্তানের জন্য শুভকারক হবে না অবভিয়াসলি। আচ্ছা, এবার হচ্ছে যদি ষষ্ঠ ভাবে অবস্থান করে, তৃতীয় পতি আমার ষষ্ঠ ভাবে অবস্থান করছে, তাহলে কিসের জন্য ভালো? পরাক্রম গিয়ে বসছে আমার প্রতিযোগিতার ঘরে, তাহলে আমার পরাক্রম কিসের জন্য ভালো হয়ে যাচ্ছে? প্রতিযোগিতার জন্য। তৃতীয় পতি গিয়ে বসছে ষষ্ঠ ঘরে, তাহলে পরাক্রম কিসের জন্য ভালো হচ্ছে? প্রতিযোগিতার জন্য। তাহলে যদি ভালো গ্রহ হয়, সুগ্রহ হয়, তাহলে প্রতিযোগিতায় উন্নতি হবে বা প্রতিযোগিতা করে জয়লাভ হবে। তাহলে প্রতিযোগিতামূলক কার্য বা খেলাধুলার জন্য ভালো। কথাবার্তার জন্য শত্রু বৃদ্ধি হতে পারে। ছোট ভাই বোনের সঙ্গে শত্রু ভাবাপন্ন বা প্রতিযোগিতা করতে পারে। যে হয় না যে মানে এটা ইউজুয়ালি ছোটদেরই দেখা যায়, যে এই আমার রসগোল্লাটা সাইজে বড়, ছোট ভাইয়েরটা সাইজে বড়, দিয়ে এক মারামারি করতে লেগে গেল। তো এই জিনিসটা ছোটবেলাতে অ্যাকসেপ্টেড, বাট এই সেম জিনিসটা যদি বড়বেলাতেও দেখা যায়, বা কিছু কিছু মানুষের দেখা যায় আর কি, তো সেটা তাদের হচ্ছে তৃতীয় পতি ষষ্ঠে অবস্থান করছে। আচ্ছা, পরাক্রমের দ্বারা ধনলাভ করবে। অবভিয়াসলি পরাক্রম থাকলেই ধনলাভ হবে। শুধু শুধু বিছানায় শুয়ে থাকলে তো আর পরাক্রম ধনলাভ হবে না, যদি না ফাটকা ইনকাম থাকে। সেটা দ্বিতীয় অষ্টম কানেকশন, আমরা এর আগের দিন করছিলাম দ্বিতীয় একাদশ কানেকশন, সেটা যদি না থাকে। আচ্ছা, সপ্তম ভাবে যদি অবস্থান করে, তৃতীয় পতি আমার সপ্তম ভাবে অবস্থান করছে, তাহলে ম্যাম, যদি একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। বলছি ম্যাম, আমার হচ্ছে তৃতীয় পতি বৃহস্পতি মিনের ঘরে বসে আছে,
তৃতীয় আমার হচ্ছে পতি না দ্বিতীয় পতি? তৃতীয় হ্যাঁ, তৃতীয় পতি বৃহস্পতি, মীন রাশিতে বসে আছে। মানে তুলা লগ্ন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ষষ্ঠতে বসে আছে, হ্যাঁ। সেক্ষেত্রে মানে কি হবে আর কি? একটু যদি এক সেন্টেন্সে বলেন। সেক্ষেত্রে প্রথমত তো হচ্ছে, এবার আপনি বলুন যে আপনার রাশি কোনটা? রাশি হচ্ছে আমার ধনু রাশি। তাহলে তো আপনার জন্য শুভ ফলই দেবে। কিন্তু আপনার তো মানে শুভ ফল দিলেও আপনার কোথায়, আপনার মানে কোন কোন নক্ষত্রে জন্ম আপনার? মূলা নক্ষত্র। মূলা তো, তার মানে আপনি তো তুলা লগ্ন হলেও তো আপনি তো কেতুর দশা পাবেন, মানে আপনি শুক্রের দশা তো আপনার চলে গেছে ডেফিনেটলি তাহলে। সেটা দেখতে পারিনি, কোনো দেখা হয়নি আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, না মানে আপনি বৃহস্পতির দশাও পাবেন না, আপনি শনির দশাও পাবেন না। তো ওই আর কি, আমাদের মানে জীবনের আমাদের ফ্যালাসিটা এটাই যে আমরা হয়তো গ্রহের অবস্থানটা শুভ পাই, কিন্তু সেই শুভ গ্রহের দশাটা পাই না। আচ্ছা, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মানে, তো ওই জন্য মানে এত মন খারাপ করার কিছু নেই। কারণ যে মেন গ্রহের দশাগুলো চলবে, সেই মেন গ্রহের দশাগুলোর অন্তর্দশাতে তো শুভ গ্রহের এতে পাবেনই। যখন আমরা দশা বিচার করব তখন এগুলো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে ম্যাম, ঠিক আছে। এনিওয়ে শুভ ফলই দেবে ওটা আর কি, শুভ ফল দেয়, এবং আপনি কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে জয়লাভও করতে পারেন। আপনি কোনো কম্পিটিটিভ এক্সাম বা এরকম কিছু দিয়েছেন? না ম্যাম, আমি সেরকম কিছু দেইনি, আমি একটা হাতের কাজ করি আর কি। আচ্ছা, তাহলে আপনি হাতের কাজ করেন তো? তো এবার এমন কোন, ওই যে যেটা আমি মধুবাবুকেও বলছিলাম আর কি, এমন কোন একটা জায়গাতেই কাজ মানে আপনার হাতের কাজটাকে এমন কোন একটা জায়গাতে প্লেস করুন যেখানে কম্পিটিশন রয়েছে, আপনি কম্পিটিশনের মধ্যে আপনি জয়লাভ করবেন। বলছি ম্যাডাম, এলাকার আশেপাশে বসলে হবে না, যেখানে সবাই চেম্বার করেছে সেখানে বসলেই হবে, সেখানে বসতে হবে? হ্যাঁ, আমরা একটু পরে আলোচনা করছি মধুবাবু এটা, এই বিষয়টা। ঠিক আছে ম্যাম, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, একটু পড়ে নিই আমরা। আচ্ছা, এবার যদি সপ্তম ভাবে অবস্থান করে, যদি সপ্তম ভাবে অবস্থান করে তাহলে কি করব? সপ্তম ভাবে অবস্থান করলে সেটা শুভ গ্রহ যদি হয় তাহলে ছোট ভাই বিদেশে স্থায়ী ভাবে বসবাস করতে পারে। মানে ছোট ভাই আমার হচ্ছে তিন গিয়ে বসায়, কোথায় বসছে? তিনের সপ্তম ভাব। তার মানে কত ভাব হচ্ছে ওটা, কে বলবে আমাকে? কোন নম্বর ভাব হচ্ছে? তৃতীয়ের জন্য সপ্তমটা কোন ভাব হচ্ছে? পঞ্চম। হ্যাঁ, পঞ্চম। তৃতীয়ের পঞ্চম হচ্ছে, বলুন। আমি অস্বীকার করছি না। প্রশ্নটা একবার করুন ম্যাম। আমি বলছি ধরুন আমার তৃতীয় পতি গিয়ে বসছে আমার সপ্তমে, তাহলে সেটা তৃতীয়ের জন্য কত নম্বর পতি হলো? পঞ্চম ঘর ম্যাম, একদম তাই, একদমই তাই, পঞ্চম পতি হচ্ছে। আমি ওনাকে কনফিউজ করার জন্য একবার জিজ্ঞেস করলাম পঞ্চম কিনা। তো বলবেন তো আপনি যে হ্যাঁ পঞ্চমী ম্যাম, বা অন্যরাও বলবেন? আচ্ছা, আপনাদের তো এবার জোরটা আনতে হবে। আচ্ছা, যদি বসলো তাহলে কি হচ্ছে? তাহলে আমরা দেখবো হচ্ছে যে ছোট ভাই বিদেশে স্থায়ীভাবে বসবাস করছে এবং উপার্জন করবে। জাতক গভর্নমেন্ট জব করতে পারে, কারণ তৃতীয়ের পঞ্চম। হ্যাঁ, তো তৃতীয়ের পঞ্চম হচ্ছে, পঞ্চম থেকে আমরা গেইন দেখছি। পঞ্চমের একাদশ, তৃতীয়ের পঞ্চমের থেকে দৃষ্টি পড়ছে কোথায়? একাদশে। তার মানে পঞ্চমের গেইন হচ্ছে একাদশ থেকে। এই হিসেবটা বোঝাতে পারলাম আমি? ম্যাডাম আরেকবার বলুন। বলছি আমার তৃতীয় পতি গিয়ে বসলো সপ্তমে, ঠিক আছে? তৃতীয় পতি যদি সপ্তমে গিয়ে বসলো তাহলে সে কোথায় দৃষ্টি দিচ্ছে? লগ্নে। লগ্নে দিচ্ছে। এবার এই যে সপ্তম ভাবটা, সেটা এবার তৃতীয় ভাবের থেকে কোন ভাব? পঞ্চম ভাব। তৃতীয় ভাবের থেকে পঞ্চম ভাব। তাহলে এই পঞ্চম ভাবে
তাহলে এই লগ্ন ভাবটা হচ্ছে তাহলে তৃতীয় ভাবের একাদশ ভাব। হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ? ম্যাম। তাহলে তাহলে তৃতীয় ভাবের গেন আমি দেখব হচ্ছে আমাদের লগ্ন ভাব থেকে, বা আমাদের তৃতীয় ভাবের গেন দেখব হচ্ছে আমি কোথা থেকে? লগ্ন ভাব থেকে। লগ্ন ভাব থেকে। লগ্ন ভাব থেকে, কারণ পঞ্চমের একাদশ এটা। তো পঞ্চমের একাদশ তাহলে কি হচ্ছে, আমি গভর্নমেন্ট জব পেতে পারি, কারণ পঞ্চম থেকে আমরা গভর্নমেন্ট জব দেখি। তাহলে তৃতীয় পতি যখন আমার পঞ্চমে গিয়ে বসছে, আমি গভর্নমেন্ট জব করতে পারি, এবং কি হতে পারে যে বা গভর্নমেন্টের যে পরীক্ষা হয় সেই পরীক্ষাতে জয়লাভ করলাম। হ্যাঁ, এইটা হচ্ছে আরেকটা জিনিস। এবার এটা কিন্তু পরাশরের মানে পরাশরীয় থেকে নেওয়া আর কি। সেটা হচ্ছে যে ছোটবেলাতে সুখ ভোগ না করলেও পরিণত বয়সে গিয়ে সুখী হবে। কেন? কারণ হচ্ছে ছোটবেলাতে আমার যে আয়ুপতি থার্ড লর্ড, সে গিয়ে বসছে মারকপতিতে, সেভেন্থ লর্ডের ঘরে। এবার আমার আয়ুপতি গিয়ে মারকপতির ঘরে বসছে, তাহলে কি হবে? ছোটবেলা থেকে আমার ক্রমাগত শরীর খারাপ যাবে। তাহলে যদি ক্রমাগত শরীর খারাপ যায় ছোটবেলাটা, তাহলে ছোটবেলা হচ্ছে আমাদের হাসি খেলবার খেলাধুলার বয়স। তো সেখানে যদি আমরা অসুস্থ থাকি, তাহলে অবভিয়াসলি ছোটবেলাটা ভালো যাবে না। কিন্তু কিন্তু যেহেতু আমার সপ্তমে বসে আছে, লগ্নতে দৃষ্টি দিচ্ছে, তাহলে ধীরে 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 পরাক্রমটা বৃদ্ধি পাবে। তো যখন পরাক্রমটা বৃদ্ধি পাবে, তাহলে কি হবে? তাহলে ওই সেলফ মেড ম্যান হয়ে যাবে। সেলফ মেড ম্যান হলে কি হবে? উন্নতি লাভ করবে। তাহলে কি হলো? ছোটবেলায় এদের অসুখী হবে, কিন্তু পরিণত বয়সে এরা সুখী হবে। ঠিক আছে, এটা একদম পরাশরের থেকে নেওয়া। পরাশর আমার বন্ধু, তো তাই এরকমভাবে বলছি, মানে মহারিষি পরাশরের থেকে নেওয়া। আচ্ছা আচ্ছা, যদি অতি পীড়িত থাকে, অতি পীড়িত থাকলে অতি পীড়িত হয়ে যদি নবমপতির সাথে বসে, তাহলে ভাই বোনের মৃত্যু হতে পারে। ঠিক আছে, অতি পীড়িত হয়ে যদি ছোট ভাই বোনের সঙ্গে বসে, তাহলে ভাই বোনের মৃত্যু হতে পারে। অশুভ যদি গ্রহ থাকে, তাহলে কি হতে পারে? কারণ অবৈধ সম্পর্ক হতে পারে, এবং এর জন্য দণ্ড হতে পারে। কেন? কারণ তৃতীয় ভাব হচ্ছে আমাদের মৈথুন ভাব। কালপুরুষের তৃতীয় ভাব হচ্ছে বুধ, কালপুরুষের তৃতীয় ভাব হচ্ছে মৈথুন ভাব। তাহলে মৈথুন ভাব, মিথুন রাশি থেকে মৈথুন ভাব, তাহলে মৈথুন ভাবটা এবার বসছে হচ্ছে আমার কোথায়? তৃতীয় ভাব। মানে এটা হচ্ছে তৃতীয় লর্ড আমার সপ্তমে গিয়ে বসছে। এবার সপ্তম ভাবে আমি কি করছি? পরাক্রম করছি, মানে মানে চেষ্টা করে যাচ্ছি। এবার চেষ্টা করতে 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 কি হবে? অবৈধ সম্পর্ক। হ্যাঁ, মানে পরাক্রমটা অন্যদিকে কাজ করছে না। মৈথুন ভাবপতি গিয়ে আমার সপ্তমে বসছে। সপ্তম মানে হচ্ছে আমি ভিন্ন সবাই। এবার আমি ভিন্ন সবার সঙ্গে যদি আমি চেষ্টা করি, তাহলে সেটা আর বৈধতা থাকবে না। বৈধ হচ্ছে একটা হবে, বা সেই একটা কেটে গেলে দ্বিতীয়টা বৈধ হবে। কিন্তু আমি যদি সবার সঙ্গে চেষ্টা করি, তাহলে সেটা অবৈধ হয়ে গেল। তার জন্য দণ্ডও হতে পারে। ঠিক মতো যদি কানেকশন হয়, তাহলে তার জন্য দণ্ডও হতে পারে। এটা বোঝাতে পারলাম এই জিনিসটা সপ্তম ভাবে? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার হচ্ছে যদি তৃতীয় পতি অষ্টম ভাবে অবস্থান করে, তৃতীয় পতি যদি অষ্টম ভাবে অবস্থান করে, তাহলে গবেষণামূলক কাজ করবে যদি শুভ এবং সবল গ্রহ হয়। একমাত্র এইটা হচ্ছে গুড কানেকশন। যদি তৃতীয় পতি অষ্টমে অবস্থান করে, একে গবেষণামূলক কাজে পাঠাতে হবে। আর যদি গবেষণামূলক কাজ কোনো না করে, তাহলে বাকি আর সমস্ত কিছু এখানে অশুভ। আচ্ছা, অর্ণব বাবু কিছু বলবেন, বলুন। হ্যাঁ বলছি ম্যাম, আপনি অনেকক্ষণ ধরে বলছেন শুভ এবং অশুভ গ্রহ। এক্ষেত্রে ম্যাডাম শুভ এবং অশুভ গ্রহ বলে কি বোঝানো হচ্ছে ম্যাম? শুভ এবং অশুভ গ্রহ, আচ্ছা আমি না একটা কাজ করব, আপনারা একটু হোল্ড করে যান পুরো ব্যাপারটা। শুভ অশুভ গ্রহের আমি নেক্সট ক্লাসে চতুর্থ ঘর বা চতুর্থ ভাবের বিশ্লেষণটা না করে এই শুভ অশুভ গ্রহের ক্লাসটা করিয়ে দেবো। তাহলে আপনাদের এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে।
ঠিক আছে? ওকে ম্যাম। আমি নেক্সট ক্লাসে তাহলে এই শুভ অশুভ গ্রহের এটা বুঝিয়ে দেবো, তাহলে আপনাদের এই সবসময়তে এই যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা থাকবে না আর কি। নাহলে ম্যাডাম কি বলুন তো, এই শুভ অশুভ মানে সেই আমরা যে রাহু কেতু আর শনিকে না না না, ধরছি। এটা বললাম না, এটা এটা হচ্ছে রাশি লগ্ন অনুযায়ী আলাদা আলাদা হয়। বা একটা কাজ করব আমি, আমার কাছে একটা ছোট্ট নোট আছে, হ্যাঁ, যে কোন গ্রহটা শুভ কোন গ্রহটা অশুভ কোন রাশি লগ্নের জন্য, মানে সেখানে ছবি এঁকিয়ে দেওয়া আছে। আমি আজকের পিডিএফটা দেওয়ার পর, আজকের ক্লাসের পিডিএফটা দেওয়ার পর ওই পিডিএফটা সঙ্গে আপলোড করে দেবো। আজকে করব না, হয়তো কালকে করে দেবো। তো ওই পিডিএফটা আপনারা দেখলে কিছুটা বুঝতে পারবেন, মানে জাস্ট বুঝতে পারবেন, সেটার বিশ্লেষণটা আমি নেক্সট দিন ক্লাসে করে দেবো, বা আমি একটা ছোট্ট ভয়েস নোট করে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে দেবো। হ্যাঁ, মানে হিসেবটা কি হয়, হিসেবটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। যেটা হচ্ছে যে লগ্ন সাপেক্ষে, ধরুন আপনার সব মেষ লগ্ন, তো মেষ লগ্ন সাপেক্ষে যেগুলো কেন্দ্র আর কোণের গ্রহ, তারা হচ্ছে আপনার জন্য শুভ। আর যারা হচ্ছে উপচয়ের ঘরে বসে আছে, উপচয়ের যে গ্রহগুলো, সেগুলো হচ্ছে অশুভ। মানে আপনার 3, 8 এরা হচ্ছে অশুভ গ্রহ, তৃতীয় পতি অশুভ গ্রহ, ষষ্ঠ পতি অশুভ গ্রহ, অষ্টম পতি অশুভ গ্রহ। এবার মেষ লগ্নের জন্য যে তৃতীয় পতি, ষষ্ঠ পতি, অষ্টম পতি, তারা বৃষ লগ্নের জন্য ষষ্ঠপতি, অষ্টমপতি, তৃতীয় পতি আলাদা আলাদা হয়ে যাবে, বা দ্বাদশপতি। বোঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ, তাহলে কি হচ্ছে হিসেবটা, যে আপনি যে লগ্নটা দেখছেন সেই লগ্নের তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ হচ্ছে খারাপ, এরা হচ্ছে অশুভ গ্রহ সেই লগ্ন সাপেক্ষে, ঠিক আছে? আর বাকি কেন্দ্র আর কোণে যারা আছে তারা হচ্ছে শুভ গ্রহ। এবার এই হিসেবটা শুধু জেনে রাখুন, আমি এর পিডিএফটা দিয়ে দেবো। এটা বুঝতে ম্যাডাম আরেকবার বলবেন প্লিজ। হ্যাঁ বলছি, এক মিনিট। প্রিয়ব্রত বাবু কি বলছিলেন একবার বলে নিন। হ্যাঁ বুঝতে পেরেছি ম্যাম। হ্যাঁ বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি বলছিলাম, যিনি রিপিট করতে বললেন, আমি লগ্ন সাপেক্ষে যে লগ্নটা দেখছেন সেই লগ্ন সাপেক্ষে তৃতীয়, ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশ এরা হচ্ছে অশুভ গ্রহ, ঠিক আছে? আর বাকি কেন্দ্র আর কোণের যে গ্রহগুলো রয়েছে তারা হচ্ছে শুভ গ্রহ লগ্ন সাপেক্ষে। বলছি ম্যাম, তৃতীয় পতি ধরুন তৃতীয় ঘরের অধিপতি বৃহস্পতি, কারণ আমার লগ্ন তুলা লগ্ন, তো এই সাপেক্ষে বৃহস্পতি আমার তৃতীয় ঘরে অধিপতি, তিনি অষ্টমে বিরাজমান করেছেন, মানে তিনি বিষ লগ্নে অবস্থান করেছেন। তাহলে ওটা তো শুক্রের ঘর, হ্যাঁ, তাহলে তো সেখানে তো অশুভ দাঁড়ালো। এমনিতেও তুলা লগ্নের জন্য বৃহস্পতি অশুভই। আচ্ছা, মানে ওটা সর্বদাই। হ্যাঁ, মানে কোনো ভালো ফল দেয় না সাধারণত, শুধুমাত্র বৃহস্পতি বলে হয়তো মারবে না একদম, মানে ওই আর কি, মানে খুব একটা। ম্যাম হ্যাঁ বলুন। কেন্দ্র আর কোণের ঘরটা যদি একটু বলে দিতেন আর কি। এটা আমি অনেকবার বলেছি, অন্য কেউ বলে দিন আমার ক্লাসে। কে বলবেন কেন্দ্র আর কোণ? 1, 4, 7, 10 হচ্ছে আপনার কেন্দ্র, আর 1, 5, 9 হচ্ছে কোণ। একদম একদম, 1, 4, 7, 10 হচ্ছে কেন্দ্র, আর 1, 5, 9 হচ্ছে আমার কোণ। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, এবার বাকিটা চট করে শেষ করে ফেলি, আমাদের 10টা বাজতে চললো প্রায়। আচ্ছা, অষ্টম ভাবে কি বললাম, একমাত্র যদি শুভ সবল গ্রহ হয় তাহলে গবেষণামূলক কাজ করতে পারে, এবং এটা হচ্ছে একমাত্র শুভ ফল। এছাড়া অশুভ গ্রহ হলে অসুস্থতা বাড়ায়, ক্রিমিনাল অ্যাক্ট করাবে,
পাপ পীড়িত হলে বিবাহিত জীবন খারাপ করবে, সপ্তমের অষ্টম, তো অবভিয়াসলি বিবাহিত জীবন খারাপ করবে। পরাক্রমহীন হবে, এবং তাই যেহেতু পরাক্রমহীন তাই কি করবে, সে অসাধু উপায়ে লোককে ঠকানোর চেষ্টা করবে। শুভ অবস্থান নয়, কখনোই শুভ অবস্থান নয়। এবং হয়তো পরাক্রম কম বলে সেজন্য কখনো কখনো এরকমও দেখতে পারি, হয়তো লোককে ঠকালো না, কি করলো না জীবনটা অন্যকে সেবা করেই কেটে গেল। হ্যাঁ, এটা কিন্তু হীন সেবাকেই আমরা দেখবো এখানে। এখানে মানে আমি পুলিশকে বলছি পাবলিক সার্ভেন্ট, সেই গভর্নমেন্ট জবের পুলিশের চাকরি কিন্তু এখানে দেখা হচ্ছে না, বা যে কোনো সরকারি চাকরির হচ্ছে গভর্নমেন্টের পাবলিক সার্ভেন্ট বলা হচ্ছে, মানে সেরকম নয় কিন্তু কেসটা, মানে এখানে কিন্তু বৃত্তস্থানীয়দেরই মেইন করা। আচ্ছা, এবার নবম ভাবে যদি অবস্থান করে আমার তৃতীয় পতি, তাহলে কি হচ্ছে, নবম ভাবে যদি তৃতীয় পতি অবস্থান করে তাহলে শুভ গ্রহ হলে অবশ্যই ধার্মিক হবে, এবং তারপর কি করবে, সম্পাদক হতে পারে, আধ্যাত্মিক সাহিত্যকার হবে, মানে সে সাহিত্য লিখবে কিন্তু কিরকম লিখবে, আধ্যাত্মিক। ভালো জ্যোতিষী হতে পারে, অথবা শিক্ষাগুরুও হতে পারে। অশুভ গ্রহ থাকলে কিন্তু ভণ্ড বানাবে। মানে নবমের সঙ্গে কানেকশনে আমরা একটা জিনিস বারবার দেখছি, যদি শুভ থাকে তাহলে ধার্মিক বানবে, যদি অশুভ হয় তাহলে কিন্তু সে ভণ্ড হয়ে যাবে। আচ্ছা, ছোট ভাইয়ের জন্য অবভিয়াসলি ভালো স্থান, মাঝে মধ্যে দূর ভ্রমণে যাবে, কারণ 3 এর অপোজিট নবমে গেছে, তো 3 নবম, তৃতীয় নবমের যদি কানেকশন হয় তাহলে ছোট ভ্রমণও করবে, দূর ভ্রমণও করবে, মানে ভালো মতো ভ্রমণ হবে, এবং ধর্মীয় স্থানেরও ভ্রমণ করবে। এবং অশুভ গ্রহ যদি অবস্থান করে তাহলে পিতার ক্ষতি নির্দেশ করবে অবশ্যই, এটা তো আর বোঝানোর কিছু নেই, এখন করে হচ্ছে। আচ্ছা, যখন দশম ভাবে অবস্থান করবে, দশম ভাবে অবস্থান করলে জাতক গায়ক, নায়ক, নর্তক বা বাদ্যকার হতে পারে, গায়ক, নায়ক, নর্তক বা বাদ্যকার হতে পারে। শুভ গ্রহ হলে জাতক সর্বপ্রকার সুখ লাভ করবে এবং স্ব-অর্জিত ধন লাভ করবে। আচ্ছা, দশম ভাবে তৃতীয় পতি দশম, ঠিক আছে, এইটাতে কি হয়েছে, পরাশর, মহারিষি পরাশর বলেছিলেন যে অপ্রত্যাশিত সাফল্য দেখা যেতে পারে তৃতীয় পতির দশা, মহাদশা বা অন্তর্দশাতে। আপনাদের কারোর মধ্যে কি এই জিনিস আছে, তৃতীয় পতি দশমে অবস্থান করছে? কারুর আছে তৃতীয় পতি দশমে অবস্থান করছে? যদি কারুর থাকে তাহলে তারা দেখবেন যে সেই তৃতীয় পতির মহাদশা বা অন্তর্দশাতে অপ্রত্যাশিত সাফল্য লাভ করছে। আচ্ছা, এবার হচ্ছে যদি তৃতীয় পতি একাদশে লাভ বসে, তৃতীয় পতি যদি একাদশে অবস্থান করে তাহলে কি করবে, তাহলে শেয়ার বা ট্রেডিং এ লাভবান হবে, বুদ্ধিমান হবে, কিন্তু প্রথাগত বিদ্যা থাকবে না, কারণ থার্ড লর্ড ইজ 11th লর্ড ফ্রম 5th। হ্যাঁ, তো তাহলে এবার সে তাহলে পঞ্চমে দেখছে, মানে তৃতীয় পতি একাদশে বসে দেখছে কোথায়, পঞ্চমে। তাহলে যদি পঞ্চমে দেখে তাহলে কি হবে, পরাক্রমের দ্বারা ইচ্ছা পূর্তি হবে, কিন্তু প্রথাগত শিক্ষা থাকবে না, অ্যাডভেঞ্চারাস হবে। হ্যাঁ, অ্যাডভেঞ্চারাস হবে, মানে যারা ওই বেড়াতে গিয়ে বাঞ্জি জাম্পিং করে, রোপ কি যেন বলে, ওই যে রোপে করে এদিক ওদিকে ওদিকে যায়, সেসব জিপ লাইনিং, তারপর ওই যে প্যারাগ্লাইডিং এসব করে, তো তাদের দেখবেন তৃতীয় পতি অষ্টমী, একাদশে গিয়ে অবস্থান করছে। যদি অশুভ দুর্বল হয় তাহলে পরাক্রমের ফল লাভ হবে না। যদি অশুভ দুর্বল গ্রহ থাকে তাহলে পরাক্রমের ফল লাভ হবে না। দ্বাদশ, এবার আমি আসছি একদম শেষ পয়েন্টে, সেটা হচ্ছে যদি তৃতীয় পতি আমার দ্বাদশে অবস্থান করে, যদি তৃতীয় পতি দ্বাদশে অবস্থান করে কি হবে, আপনি তৃতীয় ঘরকে তুলে নিয়ে দ্বাদশে, শর্ট ভ্রমণকে তুলে নিয়ে গিয়ে বিদেশে বসিয়ে দিচ্ছেন, মানে আপনি স্থায়ী ভাবে বিদেশে বসবাস করবেন। আর কি হতে পারে, অপ্রয়োজনীয় শখের জন্য ধননাশ, কারণ দ্বাদশ ভাব থেকে আমরা ব্যয় বুঝি, তৃতীয় থেকে আমরা দেখছি পরাক্রম, তৃতীয় হচ্ছে দ্বিতীয়ের
দ্বিতীয় মানে ধনভাবের দ্বিতীয়, এবং ধনভাবের দ্বিতীয় গিয়ে বসছে দ্বাদশে, এবং দ্বাদশে বসে কি করছে, বেশি অপ্রয়োজনীয় খরচা করছে। মানে ধরুন আপনার কাছে একখানা ভালো গাড়ি রয়েছে, তারপরেও আপনি একটা সাংঘাতিক গাড়ি কিনে ফেললেন, এবং সেটা কিন্তু প্রয়োজন নেই, আপনারা দুটো গাড়ি কিনছেন। হ্যাঁ, এবং জাতকে কথাবার্তার জন্য কর্মে ক্ষতি হতে পারে। বিদেশে স্থায়ীভাবে বসবাস করলে ভালো কানেকশন মানা হবে, নয়তো পরাক্রমহীন করে তুলবে। যদি যদি এ বিদেশে অবস্থান করে, আপনারা যখন চার্ট দেখবেন তখন যদি দেখেন যে তৃতীয় পতি দ্বাদশে অবস্থান করছে, তাহলে তার জন্য কি রেকমেন্ড করবেন আপনারা? তার জন্য রেকমেন্ড করবেন এই ছেলে বা মেয়ে যে আছে সে যেন অবশ্যই বিদেশে গিয়ে সেটেল করে, কারণ এ কিন্তু দেশে থাকলে এ কি হবে, এর পরাক্রমহীন হবে, এ কিছু দেখাতেই পারবে না। এ যদি বিদেশে গিয়ে অবস্থান করে তাহলে এর কিন্তু সমস্তটাই ভালো হয়ে যাবে, কিন্তু দেশে থাকলে একদম পরাক্রমহীন হয়ে যাবে। আচ্ছা, এই হলো আজকের মতো। ম্যাডাম? হ্যাঁ, বলুন। বলছি ম্যাডাম, সেই ব্যক্তি যদি বিদেশে যেতে না চায়, তো সেক্ষেত্রে কি ম্যাডাম বলতে পারি যে আপনি মাতৃভূমির থেকে দূরে গিয়ে করবেন? হ্যাঁ, মানে দেখুন, যখন মহর্ষি পরাশর এটা লিখেছিলেন তখন তো দেশের বাইরে যাওয়ার মতো অপশন ওনাদের কাছে ছিল না। তখন হচ্ছে জন্মভূমি থেকে মোটামুটি ওই 400-500 কিলোমিটার দূরে, যেখানে জন্মভূমির যে সংস্কৃতি সেটা মেনটেন করা হয় না। ধরুন আপনার জন্ম কলকাতায়, আর আপনি গিয়ে থাকছেন হচ্ছে অন্ধ্রপ্রদেশে, তাহলে আপনার কলকাতায় বেড়ে ওঠা যে আদব কায়দা নীতি নিয়মের মাঝখানে অন্ধ্রপ্রদেশ বা গুজরাট বা রাজস্থান সেই জায়গাকার পারিপার্শ্বিক পরিস্থিতিটা এক নয়। মানে তাকে সিম্পল ঘরের বাইরে গিয়ে মোটামুটি 400-500 কিলোমিটার দূরে গিয়ে থাকতে হবে, তাহলে তার উন্নতি হবে। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে? আমি চট করে কটা প্রশ্ন নিয়ে আজকের মতো ক্লাসটা শেষ করি, বলুন। নিজের চার্টের যদি প্রশ্ন থাকে তাহলে তারা একটু পরে প্রশ্ন করুন, আগে আজকে পড়ানো নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা করুন। ম্যাডাম, তৃতীয় পতি নবমে থাকলে কি হবে? হ্যাঁ, তৃতীয় পতি নবমে থাকলে পাপ গ্রহের সাথে। তৃতীয় পতি তৃতীয় হ্যাঁ, তৃতীয় পতি নবমে পাপ গ্রহ রাহুর সাথে থাকলে কি হবে? রাহু তো সব তৃতীয় পতি প্রথমে নবমে থাকলে কি করতে পারে, এবার তৃতীয় পতিটাকে সেটা দেখতে হবে, কোন ঘরে বসে আছে সেটা দেখতে হবে, তৃতীয় পতিটাকে কোন ঘরে বসে আছে। তৃতীয় পতি শুক্র মঙ্গলের ঘরে বসে আছে হ্যাঁ, নবমে হ্যাঁ, রাহুর সাথে। রাহুর সঙ্গে তো, এবার শুক্রের সঙ্গে রাহু খুব মানে এখানে কিন্তু যেটা করবে হচ্ছে, ছোট ভাই কিন্তু একটু অপরিমিত খরচা করবে, তাই করে কি? ভাই নেই আমার। ভাই নেই? আচ্ছা, না। তাহলে যদি ভাই না থাকে তাহলে কি হতে পারে, নবমে বসলে এমনি তো আধ্যাত্মিকতা দেখায়, কিন্তু যেহেতু রাহু আছে তো এই আধ্যাত্মিকতাটা নিয়ে, আপনি তো বললেন আপনার নবমে কিছু নেই, বললেন না যে একটু আগে? না, নবমে আছে বললাম না, শুক্র আর অষ্টমে নেই বললেন না? হ্যাঁ, অষ্টমে নেই। আচ্ছা, অষ্টমে নেই বললেন, হ্যাঁ। তো এমনিতে তো নবমে বসলে আপনার শুক্র যদি থাকে, আপনার তো করবে, মানে একটু তো ধার্মিক ভাবে দেখাবে মঙ্গলের ঘরে। মঙ্গলের অবস্থান কোথায়? মধুবাবু, মঙ্গলের অবস্থান একাদশে 11 নম্বর ঘরে। আচ্ছা, তাহলে এটা থেকে আপনার গেইনই দেবে, আপনাকে ভালো জ্যোতিষী বানাবে, শিক্ষাগুরু বানাতে পারে। হ্যাঁ, আমি তো গুরু হয়ে গেছি এমনিতে তন্ত্র লাইন। আর মাঝে মাঝে একটু ভ্রমণ করতেও যেতে পারে। কিন্তু ওখানে মঙ্গলে অস্ত গেছে দেখছি। না, মঙ্গল অস্তমিত হোক না কেন, মঙ্গল আপনার বসে তো আছে একাদশে না? হ্যাঁ, তো একাদশের ফলটা তো দেবে।
হ্যাঁ। তো ম্যাডাম আমার দশমে যে সূর্য আর বুধ আছে, তো আমি দ্বিতীয় পতি আমার বুধই হবে। হ্যাঁ, যেহেতু সিংহ লগ্ন, হ্যাঁ, তা আমি কি বুধের জন্য পান্না পড়তে পারি? এটা না প্রতিকার না, এরকম ভাবে বলা উচিত নয়, তাই আমি বলবো না। ঠিক আছে, কারণ প্রতিকার একটা গ্রহ দিয়ে বিচার হয় না। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, আচ্ছা। অন্য কারোর প্রশ্ন একটু বলবেন, আর যদি কিছু থাকে। বলছিলাম তৃতীয় পতি যে অষ্টমে যে গবেষণামূলক কাজ, আমি মানে এছাড়া বাবু, আর আমি শুনতে পেলাম না। দ্বিতীয় পতি অষ্টমে না তৃতীয় পতি অষ্টমে? না, আজকে ক্লাস নিয়ে বলছি, হ্যাঁ। এটা হলো তৃতীয় পতি অষ্টমে গবেষণা ছাড়া আর কিছু হয় না। এছাড়া আর কি মানে মানে ওর জন্য আর কিছু আর কোনো হয় না কোনো কাজ? না না, আমি তৃতীয় বলছি পতি যে অষ্টমে। আচ্ছা, এক সেকেন্ড, আমার ফোনটা না বন্ধ হয়ে যাবে। এক সেকেন্ড, প্রত্যেকদিন আমার ফোনে চার্জ ফুরিয়ে যায় না এরকম। দাঁড়া। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তৃতীয় পতি অষ্টমে বলছেন, তো আমি বলছি যে এটা একমাত্র শুভ যোগাযোগ। বাকি যোগাযোগগুলো সবকটাই হচ্ছে খারাপ করতে থাকে। হ্যাঁ, তৃতীয় প্রথমে যদি থাকে, অশুভ গ্রহ যদি থাকে, তাহলে আমার আয়ু হ্রাস করবে, শরীর খারাপ করবে, হ্যাঁ, এইসব জিনিসগুলো করবে আর কি। তো এবার যদি কারুকে দেখেন আর কি, এটা মানে এই শুভ যোগাযোগটা কেন এরকম ভাবে বলছি আর কি, যদি আপনি দেখেন যে কারুর তৃতীয় পতি অষ্টমে বসে আছে, তাকে আপনি বলবেন আর কি, এই যে জাতক তার রিসার্চের দিকে গেলে বা রিসার্চ মূলক কোনো কাজ করলে এর কিন্তু ওই অশুভ ফলটা শুভর দিকে ঘুরে যাবে আর কি। থ্যাংক ইউ, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারলেন তো? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি আজকের ক্লাসটা হয়ে গেল আর কি। প্রসেনজিৎ বাবু কিছু বলবেন? আর হ্যাঁ, বলে নিন। বলছি এখানে অশুভ গ্রহ যেটা বলা হলো যে 3, 6, 8, 12। হুম। এবার আমার তুলা লগ্ন, তাহলে হুম। আমার অষ্টম তো হচ্ছে না, বৃষ রাশি। এইটা আমি এই প্রশ্নটার জন্যই ওয়েট করছিলাম। তুলা লগ্নের জন্য অষ্টমপতি শুক্র লগ্নপতি, তো এটাও মহারিষি পরাশর বলে গেছেন যে লগ্নপতির অষ্টমপতির দোষ নাই। মানে যদি আপনার লগ্নপতি আর অষ্টমপতি যদি এক হয়, তাহলে সেক্ষেত্রে অষ্টমপতির দোষটা হবে না, সেক্ষেত্রে আচ্ছা অষ্টমপতি আপনার শুভ। আচ্ছা আচ্ছা। আর এখানে দেখা যাচ্ছে যেটা হচ্ছে তৃতীয় পতি এবং ষষ্ঠ পতি দুটোই বৃহস্পতি দাঁড়িয়েছে, মানে বৃহস্পতি পুরোপুরি এন্ট্রি হয়ে দাঁড়িয়েছে আর কি। তুলা লগ্নের জন্য বৃহস্পতি কোনো কাজের গ্রহ নয় একদম। মানে যারা এখানে তুলা লগ্নের লোক রয়েছেন, তারা যদি নিজেদের চার্টে যদি তারা বৃহস্পতির দশা পেয়ে থাকেন, মহাদশা, তারা বলুন সেই সময় তাদের কি রকম গেছে। পুতুল বাবু বলুন, আপনার তুলা লগ্ন কি? না ম্যাম, ওই যে পড়াশোনার যে কথাটা বলছিলাম যে লগ্নপতি অষ্টমপতি কোনো দোষ হয় না, লগ্নপতির ষষ্ঠপতির ক্ষেত্রে কি সেই এক নিয়ম প্রযোজ্য? লগ্নপতি ষষ্ঠপতির কথা বললেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না না, সে কি এই নিয়ম পরাশর বলেননি। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, আপনি রিসার্চ করে এই নিয়ম বানাতে পারেন, বাট পরাশর বলে যাননি এটা। ম্যাম, হ্যাঁ বলুন প্রসেনজিৎ বাবু। হ্যাঁ, না আসার কিছু নেই পুতুল বাবু, সবাই রিসার্চ করতে পারে, কোনো অসুবিধে নেই। হ্যাঁ বলুন প্রসেন বাবু, শুনছি আমি। হ্যাঁ, একটা কথা, আজকে সেটা ক্লাসের বাইরে, এখানে আমার লগ্ন হচ্ছে তুলা, লগ্নে মঙ্গল বসে আছে আর ঠিক সমসপ্তমে শনি, যেখানে শনির ডিগ্রি পেয়েছে 3°11'56". তার মানে আপনার তো শনি নিচস্থ। হ্যাঁ। হ্যাঁ, এবার সেক্ষেত্রে মানে কর্মজীবনে কি কোনো প্রভাব পড়বে এর? কর্মজীবনে প্রভাব পড়বে মানে হচ্ছে, আচ্ছা আপনি এটা বলুন তো যে আপনার বিবাহ হয়েছে বা বিবাহ দেরি করে হয়েছে? এখনো বিয়ে হয়নি ম্যাম, এই 26 বছর বয়স চলছে।
আচ্ছা আচ্ছা, আপনার তো এমনিতে তো মাঙ্গলিকও তো হচ্ছেন আপনি, আপনার বিবাহের আগে একটু মানে 30-32 পার করেই বিবাহ করবেন, বা খুব ভালো হয় যদি আরেকটু দেরি করেই মানে বিবাহ করেন আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বিবাহের জন্য হুড়োহুড়ি করবেন না, প্রথমত এক কথা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার আহ, এতে না, আপনি বললেন আপনি ম্যাম কথাটা কাটা কাটা আসছে। লগ্নে জন্ম, তাহলে ম্যাম, আপনার আরেকবার রাশি বলুন। কি? রাশি হচ্ছে ধনু রাশি ম্যাম। মানে কোন নক্ষত্রে জন্মেছেন আর কি? মূলা নক্ষত্র। মূলা নক্ষত্র। মূলা মূলা, আপনি মূলা বললেন না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি তো কেতু দশায় জন্মেছেন, আপনার 26 বছর বয়স বললেন। তো মূলার মানে আপনার শুক্র পেরিয়ে গেছে, বা মানে সবে শুক্র পেরিয়েছে, তাই তো? শুক্র পেরিয়ে রবি রবি শুরু হয়েছে। সেটা ম্যাম আমি দেখিনি। আপনি দেখেননি তো এক্ষেত্রে আপনার রবি হচ্ছে আপনার একাদশপতি, তো আপনার এখন তো মানে কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে, মানে এখন আপনার আয় বৃদ্ধি তো হবে। হ্যাঁ ম্যাম হচ্ছে, সেটা হচ্ছে আমার রবি বসে আছে চতুর্থ স্থানে, শুক্র সাথে শুক্র কেতু, রবি শুক্র কেতু একসাথে চতুর্থ হাউসে বসে আছে। হ্যাঁ, এমনিতে কিন্তু অসুবিধে নেই দাদা, সরি, এমনিতে অসুবিধে নেই। যেটা প্রবলেম আছে হচ্ছে আপনি শুধু বদনামটা হিসেবটা রাখবেন। হ্যাঁ, মানে বদনামের দিকটা খেয়াল রাখবেন খালি। অনেক হচ্ছে ম্যাম, মানে বিনা কারণে, মানে শত্রু আর বদনামে তো হয়েই চলেছে। হ্যাঁ হ্যাঁ, একটু এক্ষেত্রে একটু মানে কিছুটা প্রতিকার দিতে হবে। সেটা ম্যাম আমি আপনার সাথে তাহলে পার্সোনালি যোগাযোগ করবো একটু। হ্যাঁ ঠিক আছে, সেটা পরের কথা, কারণ শুধু পুরো চার্ট না দেখে আমি কখনো প্রতিকার হ্যাঁ দিই হ্যাঁ, না। ঠিক সে কারণে হ্যাঁ। বললাম। হ্যাঁ হুম। ম্যাম একটা কথা বলছি ম্যাম। হ্যাঁ হ্যাঁ বলুন। ম্যাম বলছি যে আপনি আগের দিন বলছিলেন যে এটা ক্লাসের আগে গিয়ে ম্যাম বলছি যে হ্যাঁ মানে একটি বইয়ে মানে অনেক বইয়ে ম্যাম এরকম দেওয়া আছে 2 বা 2 বেশি গ্রহ বা 3টে গ্রহ যদি একটা ঘরে গিয়ে বসে সেখানে অনেক কিছু মানে ভালো করবে বা এরকম আছে। কিন্তু ম্যাম আপনি আগের দিন বলছিলেন যে একাধিক গ্রহ থাকলে ভালো হয় না। ম্যাম বাস্তবে সত্যি ম্যাম একসাথে অনেকগুলো গ্রহ বসলে কোনো গ্রহেরই, যেরকম ম্যাম আমার আছে, কোনো গ্রহেরই মানে সেরকম ভাবে ভালো কাজ স্বাভাবিক দেয় না, না। সবাই যদি ভাবুন মানে ফল দেওয়ার জন্য হুড়োহুড়ি করছে, তাহলে কে ফলটা দেবে? হ্যাঁ, তো সেটাই হচ্ছে কথা। আমি এরকমও চার্ট দেখেছি যে ধরুন লগ্ন হচ্ছে লগ্নে আর লগ্নের পাশে, লগ্নে আর দ্বিতীয় ঘরে সমস্ত গ্রহ, রাহু কেতু ছাড়া আর কি, সমস্ত গ্রহ লগ্ন আর কেতুতে, লগ্ন আর দ্বিতীয় ভাবে। তো মানে মানে জীবনটা ঠিকঠাক যাচ্ছে না, মানে ছন্ন ছাড়া। এবার সবার কাছে মানে এবার সফলতা বা আহ কি বলবো, মানে জীবনের মানে সবার কাছে আলাদা আলাদা। আমার কাছে যেটা সফলতা, আপনার কাছে সেটা সফলতা নাই হতে পারে। তো হ্যাঁ ম্যাম। সেটা আলাদা আলাদা হলেও কিন্তু একটু জীবনটা উথল পাথল হয়ই আর কি। মানে এইগুলো আমি যেগুলো আপনাদের লেখাচ্ছি, সেগুলোও কিন্তু আমার একদম বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে, মানে আমার চার্ট দেখার অভিজ্ঞতা থেকেই আপনাদের লেখাচ্ছি। আমি বই থেকে লেখাতে শুরু করে আমি এটাই দেখলাম আর কি। হ্যাঁ বলুন, সরি আপনি বলে যাচ্ছেন, আমি মাঝখানে মাঝখানে বলেই যাচ্ছি আমি আর কি। বলছি ম্যাম বইয়ের যে ব্যাপারটা কেউ যদি মনে করে বই করবে ম্যাম, বইয়ের সাথে সত্যি বলতে বাস্তবের ম্যাম মিলটা সেরকম ভাবে নেই। অনেক কটা বই হিসেবে একই ধরনের ম্যাম লেখা আছে, আপনি যেটা বলেছেন একদম পারফেক্টলি মানে বাস্তবের সাথে একদম পুরোপুরি মিলে যাচ্ছে ম্যাম। হ্যাঁ, তার কারণ হচ্ছে প্রথমত হচ্ছে বইগুলো বেসিক্যালি হচ্ছে ওই মহারিষি যখন লিখে গেছেন, ওই মহারিষির থেকে কপি করা আর কি। হ্যাঁ, তো এইবার প্রথমত বইগুলোতে প্রবলেম যেটা হয় আর কি, যে প্রথমত উনি যেটা লিখেছেন সেটা আজ থেকে বহু বছর বহু 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 বছর আগে লিখেছেন। তখনকার পারিপার্শ্বিকতা পরিবেশ আলাদা ছিল। তখনকার দিনে হয়তো কেউ সোশ্যাল মিডিয়া বলে ব্যাপারটা জানতোই না, সফটওয়্যার কোডিং কি হয় জানতো না। হ্যাঁ, মানে এই যে প্রফেশন গুলো, সেগুলোও কিছু জানতো না। তো আমাদের তো সময় সময় আপগ্রেড করতে হবে। তো আমরা বাস্তবতাটা রেখে, মানে ওই বেসিকটা রেখে, বৈদিক জ্যোতিষের বেসিকটা রেখে কিভাবে নিজেদেরকে
একটা আপগ্রেড করতে পারি সেই দিকটা দেখতে হবে আমাদের। হ্যাঁ ম্যাম, ম্যাম আপনি যদি মানে আপনাকে বলছি ম্যাম একটা পার্সোনাল সরি, হ্যাঁ বলুন, ঠিক করতে পারি ম্যাম? আমি শুনতে হ্যাঁ পেলাম না ম্যাম, প্রিয়ব্রত। প্রিয়ব্রত বলছি ম্যাম। হ্যাঁ হ্যাঁ আপনার সাথে মানে কথা ছিল, পার্সোনালি ম্যাম মেসেজ করতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ অর্ণব বাবু বলুন। হ্যাঁ বলছি Okay, ম্যাম, ma'am, আপনি thank you. যেগুলো বললেন আর কি, কোন এবং কেন্দ্র এবং 3-6 আবহাওয়া খারাপ। তো হ্যাঁ। ম্যাডাম সিংহ লগ্নের ক্ষেত্রে দেখা গিয়েছে যে বৃহস্পতি হুম। যেমন হচ্ছে আপনার পঞ্চমপতি, তেমন হুম। কিন্তু ম্যাডাম অষ্টমপতি। তো ম্যাডাম হ্যাঁ। সেক্ষেত্রে ম্যাডাম বৃহস্পতি শুভ ধরবো না অশুভ ধরবো? এক্ষেত্রে আমরা মিশ্র ফল লিখব। মিশ্র ফল মানে হচ্ছে এক্ষেত্রে আমরা বৃহস্পতির অবস্থান, বৃহস্পতির সঙ্গে কোন গ্রহ অবস্থান করছে, এটা বিচার্য আর কি। মানে আমি চোখ বুজে একে ভালো ফল বলতে পারবো না, বা যেহেতু পঞ্চমপতি আছে তাই বলবো ভালো। পঞ্চমের ফলটাই এখানে নেব আর কি। হ্যাঁ, আর অবশ্য অষ্টমও আছে না, অষ্টমের ক্ষেত্রে তাহলে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে শুভ বা বিচার্য। আমাকে বিচার করে নিতে হবে ওই জায়গাটাতে যে বৃহস্পতির অবস্থান কোথায়। আমি ওই যে যেটা পাঠাবো আপনাদের পিডিএফটা, ওটা দেখলে আপনাদের একটু ক্লিয়ার হবে। তারপর এই শুভ অশুভের ফল কোয়েশ্চেন গুলো আমি নেক্সট দিন ক্লাসের শুরুতে নিয়ে নেবো। হ্যাঁ, কারণ আপনারা একটু দেখলে একটু পড়লে আপনাদের সুবিধে হবে। হ্যাঁ, রাকেশ বাবুর প্রশ্নটা আমি লাস্ট নেব, এছাড়া আর কারোর হুম, রাকেশ বাবু বলে নিন। হ্যালো হ্যাঁ রাকেশ বাবু ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আমি পাচ্ছি শুনতে, বলুন। বলছি ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ, ওই একটু আগে একটা যে ভাই কোশ্চেন করছিলেন যে লগ্নে তুলা লগ্ন এবং তার সমসপ্তমে স্যাটার্ন আছে, এক্ষেত্রে হ্যাঁ আমার একটা জানার আছে যে যেহেতু স্যাটার্ন সমসপ্তমে আছে, হ্যাঁ সে হ্যাঁ তো ওনার যিনি জীবন সঙ্গিনী হবেন সে হুম। হিসাব অনুযায়ী একটু এজেড হলে ভালো হয় তো? বেসিক্যালি ওনার যেহেতু লগ্নে মঙ্গলও রয়েছে, তো উনি তো মাঙ্গলিকও হয়ে রয়েছেন। তো মাঙ্গলিকটা যদি আমি দোষ হিসেবে না ধরি, যোগ হিসেবেই ধরি আর কি, তো এক্ষেত্রে সাধারণত শনির একটা পূর্ণ পাক বা আপনার রাহুকেতু যদি সরি এবং বৃহস্পতির 3টে পাক না হওয়া পর্যন্ত বিয়ে করা উচিত নয়। এটা একটা জেনারেল রেমেডি, বাকি আর সমস্ত চার্ট বিচারের আগে। মানে বৃহস্পতি আপনার রাশিচক্রের ওপর দিয়ে 3বার পাক খেলো, তার মানে কত বয়স হলো আপনার? 36 বছরের ওপরে। ঠিক আছে, আপনি বুঝতে পারলেন আমি কি বললাম রাকেশ বাবু? হতে হবে। না না না, মানে মানে স্বামী স্ত্রী দুজনকেই এজেড হতে হবে। স্ত্রী বেশি আচ্ছা। এজেড হতে পারে একমাত্র যদি রবি থাকে, মানে ম্যাচিওর প্ল্যানেট। রবি রাজা ম্যাচিওর প্ল্যানেট, সেক্ষেত্রে স্ত্রীর বশ্যতায় থাকতে হতে পারে, সেটাও হতে পারে। শনি কিন্তু এখানে হয়তো বিবাহে ডিলে করতে পারে, কিন্তু শনির জন্য আপনার যে শনির জন্য বিবাহটা ডিলে হচ্ছে, কিন্তু শনির জন্য আপনার জীবন সঙ্গিনী মানে আপনার থেকে বয়সে বড় হচ্ছে, এটা শনি দেখায় না। আচ্ছা মানে নর্মাল শনি দেখায় না। আচ্ছা। রাকেশ দা, হ্যালো। হ্যাঁ শুনছি, বলো বলো। হ্যাঁ, যেটা বললাম সেটা আমারই। এবার সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে আমার ম্যাম তো যেটা বললো একটু লেট, কিন্তু লেটটা তো হ্যাঁ, করা ব্যাপার হচ্ছে টাফ আমি হয়ে এটা যায়। বলিনি যে এজেড হ্যাঁ, মানে হচ্ছে তাকে মানে জাতিকাকে জাতকের থেকে বয়স ছাপিয়ে যেতে হবে, আমি এটা বলিনি, মানে এজেড হ্যাঁ, হতে হবে এটাই বলেছিলাম। হ্যাঁ। এবার ব্যাপারটা দেখা যাচ্ছে যেটা আমার বাস্তবিক জীবনের সাথে মিলছে, সেটা হচ্ছে আমার একটা এফআইআর আছে যেটা সমবয়সী, মানে সেম এজ হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ,
সেক্ষেত্রে মানে মানে এই এটা শনি কনসেপ্টটা আমি একটা জায়গা থেকে পেয়েছি যে এজেড একটু এজেড যুক্ত ওয়াইফ হবে, হ্যাঁ সেটা হ্যাঁ বয়সে বেশি নয় কিন্তু আশপাশে হবে। জাতকের বয়স যদি 36 হয় তাহলে জাতিকার বয়স কিন্তু অনেকে 36 বছরের জাতক হলেও বিবাহ কিন্তু হয়ে যায় দেখবে 18, 20, 22, 25। হ্যাঁ হ্যাঁ কিন্তু দেখবে স্যাটার্ন থাকলে, শনি থাকলে সেই জায়গাটায় জাতকের যদি 36 হয় তাহলে জাতিকার বয়স কিন্তু 32, 33, হ্যাঁ অনেক এবার ক্ষেত্রে আমার পুরো গায়ে গায়ে গিয়েও থেকে যায়। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা আছে, হ্যাঁ এবার জানি না কতদূর কি হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার 26 তার 25 এরকম একটা ব্যাপার। হ্যাঁ আহ, এই এটা আমার একটা কনসেপ্ট আছে, ওই জন্য ম্যাডামকে জিজ্ঞেস করছিলাম। ম্যাডাম ভাবলো যে বয়স বেশি বেশি হতে হবে, বয়স বেশি না কিন্তু আশপাশে যাওয়া উচিত হ্যাঁ স্যাটার্নে। হ্যাঁ, এবার জানি না কি হবে, এবার সেটা কতটা আমি লেট করতে পারবো বলতে পারছি না। হ্যালো, হ্যাঁ ম্যাম। না, আপনি কি প্রশ্ন আরেকবার করুন না, প্রশ্নটা করুন আপনি একবার। আপনি হ্যাঁ রাকেশ বাবু শুনতে পাচ্ছেন? না বলুন বলুন, শুনতে পাচ্ছি, আমি লাইনে আছি, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন, আপনার প্রশ্নটা বলুন। আমি অর্ধেক বলতে বলতে কেটে গেল, এবার আপনি যেটা বলছিলেন বলুন, সেটা শুনি। হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, আমি শুনছি, বলুন। ওই ওই প্রশ্নটা ওটাই, প্রসেনজিৎ বাবু যে যে ওনার ব্যাপারটা নিয়ে ওটাই জিজ্ঞেস করেছিলাম। প্রসেনজিৎ বাবু ওই পরে আমাকে অ্যান্সারটা দিচ্ছিলেন ওই ওই হ্যাঁ মানে আমি কি কি বলছিলাম, ওটা আমার কথাটা আপনারা শুনতে পেয়েছিলেন কি, যে সাধারণত হ্যাঁ হ্যাঁ যাদের হ্যাঁ হ্যাঁ মানে ডিলে করাবে আপনার বিয়েটা, মানে সেক্ষেত্রে হ্যাঁ মানে মানে ধরুন, মানে ইউজুয়ালি মানে বাকি চার্ট আমি বিচার না করে যদি আমি মাঙ্গলিক দেখি কাউকে, তাহলে জেনারেল প্রেডিকশন হচ্ছে, এটা জেনারেল প্রেডিকশন বলছি, হ্যাঁ তাহলে মানে অ্যাটলিস্ট 36 বছর আগে বিয়ে না করাই উচিত। 36 বছর কেন? কারণ আপনার পুরো রাশি চক্রের ওপর দিয়ে আপনার বৃহস্পতি যখন 3 বার ক্রস করে যাবে, সেই 36 বছর হলে আপনার এই মাঙ্গলিকের প্রভাব কমতে শুরু করে। মানে এটা মাঙ্গলিকের রুলস ম্যাডাম নাকি? হ্যাঁ, এটা মাঙ্গলিকের রুলস, এটা জেনারেল রুলস, বাকি চার্ট বিচার আচ্ছা, আমি না করে বলছি। প্রতিকার না করি। হ্যাঁ, কোনো প্রতিকার নয়, চার্ট বিচার না করে আমি একটা জেনারেল রুল বলছি এটা। আচ্ছা আচ্ছা। ম্যাম, ম্যাম হ্যাঁ বলুন। যাদের ক্ষেত্রে এরকমটা হয় আর কি, যারা মাঙ্গলিক অবস্থায় থাকতে বিয়ে করে, তাদের কি হচ্ছে ওই বিয়ের মানে বয়স মানে 35-36-এর পরে কি তাদের কি হচ্ছে বৈবাহিক জীবনে শান্তি আসে? মানে মানে দেখুন, একটু হয়তো প্রবলেম তাদের থেকে যায়, এবার হ্যাঁ সেই প্রবলেমটা হয়তো অনেকটা নিউট্রালাইজ হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, মানে তার আগে হয়তো বিয়ে হলে যে সেই বিয়েটা হয়তো কোনো রকম ভাবে, মানে আমি এরকম দেখেছি, মাঙ্গলিক বিয়ে হয়েছে, বিয়ের 3য় দিনে বর পালিয়ে গেছে, মানে বরের মাথা খারাপ ছিল এবং বর পালিয়ে গেছে। আচ্ছা মানে মানে বিয়ে হয়েছে, বিয়ে 1 দিন 2 দিন, মানে এই অবস্থায় বর পুরো পালিয়ে চলে গেছে এবং তাকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তো মানে এইরকম, মানে কিন্তু তার মানে খাতায় কলমে তার বিয়েটা তো হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার সেক্ষেত্রে মানে মানে এইরকম অনেক রকম কেস হয় আর কি। এবার সবসময় সবকিছু একবারে ডিভোর্স অব্দি যাবে, বা মারামারি লাঠালাঠি কাটাকাটি হবে, বা স্বামী বা স্ত্রীর কারোর মৃত্যু হবে, এরকম অব্দি নাই বা গেল। হ্যাঁ, মানে এরকম অনেক রকম অবস্ট্রাকশনস হতে পারে। তো ইট ইজ বেটার যে আমি বলবো যে আমার কাছে কোনো চার্ট এলে, কারোর তার যদি লগ্ন দেখি, মানে তাকে যদি মাঙ্গলিক দেখি আমি, আর তার যদি তার বিয়ে নিয়ে যদি পাগল হয়ে যাচ্ছে, বাবা মা এরকম থাকে, তাহলে তাদেরকে সবসময় এটাই বলা হয় আর কি, আমি এটাই বলি আর কি, যে এত বিয়ে নিয়ে ব্যস্ত হবেন না,
একটু দিয়ে দেরি করে দিয়ে দিন, বিয়েটা ঠিকঠাক হবে তাহলে, দেখতে থাকুন। এবার আর তারপরেও আরেকটা কথা হচ্ছে, আমরা তো জ্যোতিষী, আমরা সাজেস্ট করতে পারি। আর আরেকটা কথাও আছে, এটাও আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে নিয়তি কেনা বদ্ধতে। তো যে মানুষটা যে নিয়তি নিয়ে জন্মেছে, হ্যাঁ হ্যাঁ আমরা শুধু সাজেশন দিতে পারি, সেই সাজেশনটা তারা নেবেন কি না সেটা তাদের ইচ্ছা, না? হুম হুম। ঠিক আছে ম্যাম, তাহলে আজকে তো এর মতো আসছি তাহলে। এক্সকিউজ মি, তো কারোর জীবনে যদি সাফারিং থাকে, তাহলে তার সেই সাফারিংটা তাকে মুভ করে যেতেই হবে। সেটাই। হ্যাঁ, আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। হ্যাঁ ম্যাডাম, শুভরাত্রি। আবার নেক্সট উইকে দেখা হবে, আমি হ্যাঁ ম্যাডাম, পিডিএফ গুলো পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, শুভরাত্রি। গুড নাইট সবাইকে। গুড নাইট। গুড নাইট ম্যাম।